আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই সংবাদ শিরোনাম। দুদক আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত, দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগে সমালোচনা, কমিশন পুনর্গঠন চায় টিআইবি। শেখ হাসিনার সহযোগীদের আশ্রয় দেওয়ায় ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। দিল্লিকে আগ্রাসন নীতি বদলানোর পরামর্শ। সারা দেশে আরো বেড়েছে শীতের প্রকোপ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস, নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। এবং শীত মৌসুমে বেড়েছে পুরাতন কাপড়ের চাহিদা। এবছর 700 কন্টেইনারে প্রায় 55 কোটি টাকার কাপড় আমদানি, মৌসুমী ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে দুদক চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে দুদক সংস্কার কমিশনের মতামত নেওয়া হয়নি। এই কমিশনকে পুনর্গঠনের সুপারিশ করেছেন কমিটির প্রধান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর বিশ্লেষকরা বলছেন, আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে দুদক। সমালোচনা বন্ধে তাদের করতে হবে দৃশ্যমান কাজ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। দুর্নীতিবাজদের বলা হয় শক্তের ভক্ত নরমের জম। দুদকের মাধ্যমে দুর্নীতি হবে খতম, এমন আশা নিয়ে আবারও নিয়োগ দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান ও কমিশনার। কিন্তু দুদক চেয়ারম্যানকে নিয়ে উঠেছে বিতর্ক। 2006 সালে বিমানের এমডি থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দা প্রতিবেদনে, যেটার 13 বছর অনুসন্ধান করে দুদক। অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? দুদককে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের সুপারিশের আগেই সেই পুরনো নিয়মে নিয়োগ দেওয়া হলো চেয়ারম্যান ও কমিশনার। তাই কিছুটা অসন্তুষ্ট সংস্কার কমিশন। যেহেতু একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এটা গঠিত হলো, এটাকে অন্তর্বর্তী ব্যবস্থাই থাকবে। যখন প্রতিবেদনের উপর নির্ভর করে সংস্কার কার্যক্রম শুরু হবে, তখন একটা নতুন কমিশন ঢেলে সাজানো হবে, যেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা প্রার্থী বা তারা বিবেচিত হতে পারেন যদি তাদের সেই যোগ্যতা থাকে। কিন্তু এর বাইরেও আমরা মনে করি বিভিন্ন যে আমাদের মানদণ্ড নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে এবং যে প্রক্রিয়া নির্ধারিত হবে তার উপর ভিত্তি করে নতুন কমিশন গঠিত হবে। ঘুরে ফিরে দেখা যাচ্ছে প্রতিবারই সিভিল সার্ভেন্টদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে। হ্যাঁ, ওখানে জাস্টিস আসতে পারে, যে কোনো শিক্ষক আসতে পারে, অন্য কেউ আসতে পারে, এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। ছাত্র জনতার আন্দোলনের পর ব্যতিক্রম কমিশন দেখতে চেয়েছিলেন অনেকেই, কিন্তু আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো দুদক। তবে তারা দৃশ্যমান কাজ করতে পারলে সমালোচনা থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক কমিশন শুধুমাত্র যেন সিভিল সার্ভেন্টদের পুনর্বাসন কেন্দ্র হয়ে না উঠে, এটাও সরকারের বিবেচনা করা উচিত। ঢালাভাবে এটা বলতে চাচ্ছি না যে 3 জন নিযুক্ত হয়েছেন তারা অযোগ্য হয়ে যাবেন, তারা কাজ করতে পারবেন না, সেটা আমরা বলতে চাই না। তারা এই সময়ে তাদেরকে যোগ্যতার পরিচয় দিবেন। দুর্নীতি যেই করুক, সে সরকারি কর্মচারী হোক অথবা সাধারণ জনগণই হোক, সবার ব্যাপারে নিরপেক্ষভাবে বিবেচনা করা দরকার। আমরা যদি একটা আদর্শ দুদক পেয়েও যাই, তারপরও সেই দুদক তার নির্ধারিত কার্যক্রম বা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন হয়, যার সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার একটা সংস্পর্শ থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে দুদক সংস্কার কমিশন। বাস্তব সংস্কার শুরু হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভারত হুমকি হয়ে উঠেছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত শেখ হাসিনার অধীনে বাংলাদেশকে 7 সিস্টার্সের মতো একটা রাজ্য মনে করত বলেই 5 আগস্টের গণ অভ্যুত্থান মেনে নিতে পারেনি ভারত। এই অবস্থান থেকে সরে না এলে দুদেশের দূরত্ব আরো বাড়বে বলে মনে করেন এই ছাত্র নেতা। আদিন সজীবের রিপোর্ট। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর থেকেই
বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান বদলে যায়। একদিকে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ঠাঁই দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু, ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে দেশটির বাড়াবাড়ি আচরণ, বিপরীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সবাই একই পরিবারের সদস্য, সংযত হয়ে সামাল দিচ্ছে কঠিন পরিস্থিতি। বাংলাদেশ ভারত সম্পর্ক সহ সমসাময়িক বিষয়ে এটিএন বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত একটা দীর্ঘ সময় আধিপত্যবাদের যে বিকাশের শস্যভূমি হয়ে উঠেছিল এই হাসিনার অধীনের বাংলাদেশ, সে আওয়ামী লীগের মধ্য দিয়ে সে কিন্তু 7 সিস্টারের মতো এটা 8 সিস্টার হিসেবে এই বাংলাদেশকে বিবেচনা করেছে এবং এটির মধ্য দিয়ে কিন্তু সে আমাদের এই যে দক্ষিণ এশিয়া তার আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো নেই। ভারতকে আওয়ামী টেররিস্টদের সেফ হোম উল্লেখ করে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা বলেন, জুলাই বিপ্লবের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে দেশটি। হাসিনা সহ আওয়ামী যত দূষর রয়েছে সবার এখন সেফ হোম হয়ে উঠেছে হচ্ছে ভারত। তার মানে হচ্ছে ভারতের যে বর্তমান যেই অবস্থানটি আমাদের কাছে সেটি হচ্ছে হাউস অফ টেরর। ভারত হয়ে গিয়েছে এখন জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতার একটি জায়গা। এখন এই জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ভারত আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অখণ্ডতা, সেটির উপরে হচ্ছে ভারত হুমকি স্বরূপ হিসাবে আমরা বিবেচনা করছি। নির্দিষ্ট কোনো দলের লেন্স দিয়ে নয়, প্রতিবেশী দেশটিকে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ ছিল ভারতের বেতনভুক্ত একটি কর্মচারীর মতো করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যখনই দেখেছে জনগণ সেটির বিরুদ্ধে তার রায় দিয়েছে, তখন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে। জনগণের সাথে ভারতের যেই রাষ্ট্রের যেই দূরত্বটি, সেই দূরত্বটি আরো বেশি সেটি বিস্তৃত হবে, যেটি আমরা চাই না। বরং আমরা চাই ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্রের সম্পর্ক হবে। ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা করে ছাত্র আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই আগামীতে দুদেশের সম্পর্ক আরো উন্নতি হবে। আমরা বাংলাদেশে এই তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছি না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সবচেয়ে কম। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীদের ভিড়। কয়েকদিন ধরে মিলছে না সূর্যের দেখা। 10 থেকে 13 ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, ব্যাহত হচ্ছে জীবন জীবিকা। এছাড়া চুয়াডাঙ্গা, নওগাঁ, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও গোপালগঞ্জেও তাপমাত্রা অনেক নেমে গেছে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। দর্শক, পঞ্চগড় থেকে শৈত্যপ্রবাহের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। তো গত কয়েকদিন ধরে এখানকার যে তাপমাত্রা সেটি কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই মুহূর্তে এই মৌসুমে এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো গত কয়েকদিন ধরে কিন্তু এখানে সূর্যের দেখা পাওয়া যাচ্ছিল না। এই কারণে শ্রমজীবী মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছেন এবং ঘন কুয়াশা এবং উত্তর দিক থেকে যে বয়ে আসা যে শীতল বাতাস হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এখানে কিন্তু ওই উত্তর দিক থেকে বয়ে আসা যে শীতল বাতাস, তার কারণে কিন্তু জনজীবনে যে ভোগান্তি সেটি কিন্তু চরমভাবে পরিলক্ষিত হয়। তো আজ সকাল থেকে রোদের দেখা পাওয়ার কারণে কিন্তু শ্রমজীবী মানুষরা, তারা কিন্তু খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু বিভিন্ন যে চাষাবাদের কাজ এবং তাদের যে নিত্য দৈনন্দিন যে কাজ, সেই কাজের জন্য তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং তারা কিছুটা স্বস্তিকতা জানাচ্ছেন। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার পাশে রয়েছেন আমার কৃষক ভাই, তার সাথে কথা বলবো। একটু জানাবেন আমাকে যে আসলে শীত কিরকম এবং আপনাদের কিরকম সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত ঠান্ডার কারণে কয়েকদিন থেকে আবহাওয়ার কারণে বাইরে মাঠে আমরা থাকতে পারি না, আর বাতাস জন্য আর ঘরে বাইরে তো যাওয়া যায় না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কি করবো? আজকে আবহাওয়া ভালো, তার জন্য আমরা মাঠে নামছি আজকে। আর জেলা প্রশাসক সাবেদ আলী তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে শীত বস্ত্রের তারা কিন্তু ইতিমধ্যে 2000 শীত বস্ত্র বিতরণ করেছেন এবং তারা 1 লক্ষ শীত বস্ত্রের চাহিদা দিয়ে রেখেছেন। সেগুলি হাতে পাওয়া মাত্রই তারা কিন্তু শীতার্তদের মাঝে সেগুলি বিতরণের কার্যক্রম চালাবেন। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ।
প্রতি বছর অর্ধশত কোটি টাকারও বেশি পুরাতন শীতের কাপড় আমদানি করা হয় দেশে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কাপড় চাহিদা অনুযায়ী চলে যায় বিভিন্ন জেলায়। এসব কাপড়ের ব্যবসায় জড়িত প্রায় 10 লাখ পাইকারি ও খুচরা ব্যবসায়ী। শীত নিবারণে কম মূল্যে গরম কাপড়ের চাহিদা পূরণ ছাড়াও মৌসুমী ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে এসব কাপড়। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকার বিভিন্ন গুদাম এখন শীতের পুরাতন কাপড়ে ঠাসা। প্রতি বছর চীন, জাপান, তাইওয়ান, কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে সোয়েটার, জ্যাকেট, কম্বল, মাফলার, কার্ডিগান, জিপার জ্যাকেট সহ শীতের কাপড় আমদানি করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের শীত নিবারণের চাহিদা পূরণ করছে এসব কাপড়। আগে ছিল আপনার এগুলা 8,000, 12,000 এরকম ছিল, এখন নিতেছে 18,000 করে আমাদের থেকে। সস্তা এখানে, যেটা 300 মাল এটা আমরা 150, 180, 100। রংপুর, সৈয়দপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, খুলনা, দিনাজপুর, যেখানে শীত বেশি এখানে। আমাদের থেকে যারা বড় বড় পাইকার তারা নিয়ে যাচ্ছে, তারা আবার আপনার খুচরা বিক্রি করতেছে। উন্নত দেশে ধোঁয়ার খরচ বেশি হওয়ায় অনেক কাপড় দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। সেসব কাপড় কিনে অনুন্নত দেশগুলোতে বিক্রি করা হয়। মান ভালো হয় সব শ্রেণীর ক্রেতাই কিনছেন এসব কাপড়, ফলে এর চাহিদা বেড়েছে। লাভ থাকে মোটামুটি, কখনো ভালো পরে কখনো খারাপ পরে। পুরান কাপড় তো কম দামে পায় তো সব জায়গায়, সেটার জন্য এটাও ভালো চলে। শীত আসলে গাইড কাপড়গুলি খুবই ভালো চলে। আমি রংপুর গেছিলাম 3 দিন আগে, রংপুর মার্কেট থেকে দেখলাম তারা ক্রয় করতে। ডক্টর চিরাং মেডিকেলের ছিল, আবার রংপুর মেডিকেলে ছিল। রংপুর মেডিকেলে একটা প্রোগ্রাম ছিল, চিরাং থেকে কিছু ডক্টর গেছিল। তারা ওখানে যায় দেখলাম জ্যাকেট ওখানে কিনতেছে। শুধু লোয়ার মানুষ কিনে এটা না, আমি নিজে ইম্পোর্টার, বাট আমি গরম কাপড় আমি পুরান কাপড়ে ইউজ করি। এবছর 700 কন্টেইনারে প্রায় 55 কোটি টাকার 12,500 টন পুরনো কাপড় আমদানি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বিজয়গাথা। (1971) সালে পাকিস্তানি স্বৈরশাসন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তরুণ বাঙালি সৈনিকদের বিদ্রোহ বিশ্ববুকে লাল সবুজের বাংলাদেশের গোড়াপত্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বাঙালি সৈনিকদের নেতৃত্বে গড়ে ওঠে মুক্তিবাহিনী। রণাঙ্গনে তাদের নেতৃত্বে অসামান্য বীরত্ব গাথা রচনা করে সাধারণ মানুষ। সেসব সেনা অফিসারদের অন্যতম মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া তৎকালীন ক্যাপ্টেন হাফিজ যশোর, জামালপুর, সিলেট শত্রুমুক্ত করতে রাখেন অসামান্য ভূমিকা। বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। 30 মার্চ 1971 স্বাধীন দেশের আকাঙ্ক্ষায় মুক্তিকামী 7 কোটি মানুষের পূর্ব পাকিস্তান তখন অগ্নিগর্ভ। যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নকে নিরস্ত্র করার নির্দেশ দেয় পাকিস্তান সেনা অফিসাররা। তরুণ ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিদ্রোহ করে বাঙালি সৈনিকরা। 8 ঘন্টার সম্মুখ যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তানি সেনারা। ক্যান্টনমেন্ট থেকে বিকেলের দিকে বের হয়ে এসে দেখি খিতিবদিয়া নামে একটা গ্রাম ছিল, সেখানে হাজার হাজার ছাত্র যুবক অপেক্ষা করে আছে। নারায় তকবীর, জয় বাংলা ইত্যাদি দিচ্ছে, হাতে দা, খন্তা, কুড়াল ইত্যাদি নিয়ে তারা দাঁড়িয়ে আছে যুদ্ধ করবে বলে। আমাকে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। এই যে জনতার যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এটি দেখে আমি অবাক হয়ে গেলাম। সেদিনই আমার ধারণা হয়েছে যে মুক্তিযুদ্ধ শুরু হলো, এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। এটি হলো প্রথম একটা উত্তেজনাকর মুহূর্ত, যেটি আগের দিনও বা কয়েক ঘন্টা আগেও চিন্তা করি নাই যে বিদ্রোহী সৈনিকে রূপান্তরিত হতে হব। সেদিন যদি আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধের সেই সব ভয়াবহ স্মৃতির কথা বলতে গিয়ে যেন 53 বছর আগে ফিরে গেলেন 80 বছর বয়সী মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যুদ্ধকালীন সময়ে সেই তরুণ ক্যাপ্টেন হাফিজ টান টান উত্তেজনা নিয়ে শুনিয়ে গেলেন 71-এর 30 জুলাই জামালপুর শত্রুমুক্ত করা আর দেশ স্বাধীন হওয়ার 2 দিন আগে সিলেটে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ গল্প। আমি এই যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে বিভিন্ন ইউথ ক্যাম্প থেকে 500 ছাত্রকে রিক্রুট করি আমার ব্যাটালিয়নের জন্য। তাদেরকে 1.5 মাস ট্রেনিং দেওয়া হয় মেঘালয়ের এক বনাঞ্চলে, যার নাম ছিল তেলধারা।
এখানেই গঠিত হয় প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে জেড ফোর্সের অধিনায়ক ছিলেন বিখ্যাত মেজর জিয়াউর রহমান। 1.5 মাস ট্রেনিংয়ের পর এই সেনাদল একটি দুর্ধর্ষ মুক্তিবাহিনীতে রূপান্তরিত হয়। আমার ব্যাটালিয়নে ওই যে 500 ছাত্রকে রিক্রুট করেছিলাম তার 100ই সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমাদের 3 জন অফিসার, ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এবং ক্যাপ্টেন মাহবুবুর রহমান শহীদ হন। আমরা কয়েকজন আহত হই এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবচাইতে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে আমার অধীনস্থ এই বাহিনী, প্রথম ইস্ট বেঙ্গল। পাওয়া না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ অভিযোগ নেই বাংলা মায়ের 20 সন্তান হাফিজ উদ্দিন আহমেদের। মুক্তিযোদ্ধারা প্রাপ্য সম্মান পাক, রাষ্ট্রের কাছে এটি তার একমাত্র চাওয়া। দুঃখ লাগে এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের সেই ত্যাগের মূল্যায়ন রাজনৈতিক নেতৃবৃন্দ করে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই যেখানে নাগরিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। 2024-এর জুলাই আগস্টের বিপ্লব নতুন করে দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন হেলায় না হারায় প্রিয় স্বদেশ, এমন প্রার্থনায় আলাপচারিতার ইতি টানলেন কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 10 এপ্রিল শুরু হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা এই সময়সূচি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান ও পূর্ণ সময় অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে 8 মে পর্যন্ত। এবারে পার্টেক্স খেলার খবর। সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 5 উইকেটে 321 রান তোলে সফরকারীরা। জবাবে ম্যাচ সেরা আমির জাঙ্গুর অভিষেক সেঞ্চুরিতে 25 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। সিরিজ সেরা হন শেরফান রাদারফোর্ড। রিপোর্ট করছেন এসএম আশরাফ। এই মাঠে 321 রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না আগে কারোরই, তাই বাংলাদেশি সমর্থকরা ভেবেই নিয়েছিলেন হোয়াইট ওয়াশ এড়াচ্ছে টাইগাররা। কিন্তু জাঙ্গুর সেঞ্চুরির সাথে কিসি কার্টের 95 রানের ইনিংসে সব আশায় ঘুরে বালি। বাংলাদেশের শুরুটাও হয় হতাশার। টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 রানের মধ্যে হারা 2 উইকেট। শেষ 6 ইনিংসে 3 বার 0 রানে ফিরলেন লিটন দাস। এরপর সৌম্য সরকারকে নিয়ে মেহেদী হাসান মিরাজের 136 রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় টাইগাররা। সৌম্য 73 আর মিরাজের ব্যাটে আসে 77 রান। দলের 171 রানের মধ্যে বিদায় নেয় 5 ব্যাটার। তবে ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে মাহমুদুল রিয়াদ যোগ করেন 150 রান। জাকের 52 আর টানা চতুর্থ হাফ সেঞ্চুরি পাওয়া রিয়াদ খেলেন 63 বলে 84 রানের ইনিংস। তাতে ওয়ানডেতে এবছর সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করে ফিল সিমন্সের দল। কিন্তু এই রানকেই মামুলি বানিয়ে ফেলেন 2 ব্যাটার জাঙ্গু আর কার্টি। অভিষেকে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান আমির 6 নেমে 83 বলে 104 রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাতে 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবল ধুলাই হলো টাইগাররা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। দুদক আবারও সাবেক আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত। দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগে সমালোচনা। কমিশন পুনর্গঠন চায় টিআইবি। শেখ হাসিনার সহযোগীদের আশ্রয় দেওয়ায় ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। দিল্লিকে আগ্রাসন নীতি বদলানোর পরামর্শ। সারা দেশে আরো বেড়েছে শীতের প্রকোপ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। এবং শীত মৌসুমে বেড়েছে পুরাতন কাপড়ের চাহিদা। এবছর 700 কন্টেইনারে প্রায় 55 কোটি টাকার কাপড় আমদানি। মৌসুমী ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।